আছি? হ্যাঁ, এই প্রবালগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমি সেন্ট মার্টিন আইল্যান্ডে আছি, যেটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়, কোরাল আইল্যান্ড। সেটি অবস্থিত আছে বাংলাদেশের সর্বদক্ষিণে। তার মানে সর্বদক্ষিণের যে সেটা হলো কি টেকনাফ। সর্বদক্ষিণের থেকে আরো দক্ষিণে যদি বলি তাহলে হবে কি সেন্ট মার্টিন আইল্যান্ড। তো সেন্ট মার্টিন আইল্যান্ড কি তাহলে বলা হয় যে বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড বা বাংলাদেশের স্থল যে ভূখণ্ডটা সেটা হলো কি দক্ষিণে, সেটা সেন্ট মার্টিন দিয়ে শেষ হচ্ছে। তাহলে যেহেতু আমি বলছি তাহলে সর্বশেষ ভূখণ্ড হিসেবে তাহলে এটাই হলো কি সর্বশেষ বাউন্ডারি বাংলাদেশের স্থল, হ্যাঁ, স্থল যে সীমানাটা, হ্যাঁ, দুইটি দেশের মধ্যে যেটা থাকে। তাহলে আমি যেহেতু স্থল বলছি, তারপরে কি আছে এখানে বঙ্গোপসাগর, হ্যাঁ, বঙ্গোপসাগর, যেটা আমরা বে অফ বেঙ্গল বলি ইংরেজিতে। তো বঙ্গোপসাগর, তাহলে আমরা তো স্থল যে একটা সীমানা পাচ্ছি, তাহলে সমুদ্রের মধ্যে একটা সীমানা থাকা দরকার নাকি? এখন সমুদ্র সীমানা তাদের থাকবে যারা সমুদ্র তীরবর্তী যে জায়গাতে যে দেশটা অবস্থিত, তাহলে কি সমুদ্র তীরবর্তী যে দেশগুলো সেগুলোরই হলে কি একটা সমুদ্র সীমা থাকবে। আর যে দেশের হলে কি সমুদ্র নাই বা সমুদ্রের মধ্যে তাদের কোনো অ্যাক্সেসিবিলিটি নাই, তাহলে সেই দেশগুলো কি হবে? সেই দেশগুলোকে আমরা বলি যে ল্যান্ড লক কান্ট্রি। তাহলে বাংলাদেশের তাহলে একটা সমুদ্র সীমানা থাকা দরকার, তাই? তাহলে সমুদ্র সীমানাটা কিভাবে হয়? সমুদ্র সীমা নির্ধারণের একটি আইন রয়েছে আন্তর্জাতিকভাবে, সেটা হলো আনক্লোজ হিসেবে প্রতিষ্ঠিত। আনক্লোজ হলো, যেটা পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি। তো এইটার কাজ হলো যে সমুদ্র সীমা নিয়ে যত সমুদ্র সীমা নির্ধারণ করা বা সমুদ্র সীমা নিয়ে এটা কোনো বিরোধ থাকলে দুটি দেশের মধ্যে, সেটার জন্য আবার একটি ট্রাইব্যুনাল রয়েছে, যেটার নাম হলো ইক্লোস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। সেখানে হলো দুটি দেশ বা যখন বা একাধিক দেশের মধ্যে যখন কোনো সমুদ্র সীমা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে বা বিরোধ থাকে, তখন এই ট্রাইব্যুনালের কাজ হয় সেই পক্ষ যারা থাকে সমুদ্র সীমার দাবিদার তাদেরকে নিয়ে বসে তাদের সম্মতিতে, তাদের এগ্রিমেন্টের মাধ্যমে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হবে। যার মাধ্যমে যেই সিদ্ধান্তটা এই ট্রাইব্যুনাল দিবে সেটাই তাদের মেনে নিতে হবে, তখনই এই কেসটা তখন শুরু হয়। তো যেটা বললাম, বাংলাদেশের বাউন্ডারি তাহলে কিভাবে হবে? দেখুন, বাংলাদেশের যদি সমুদ্র সীমার বাউন্ডারি হিসেবে ধরি, তাহলে যেটা আমি আনক্লোজের কথা বললাম, হ্যাঁ, সেখানে বাউন্ডারি নির্ধারণের কিছু যদি আমি বলি টার্ম রয়েছে। যেমন একটি দেশের টেরিটোরিয়াল সি নামে একটি টার্ম রয়েছে। সেটা হলো টেরিটোরিয়াল সি হলো সেটা 12 নটিক্যাল মাইল পর্যন্ত হয়। আমরা সাধারণত স্থলভাগে আমরা মাইল হিসাব করি বা কিলোমিটার হিসাব করি, তো সমুদ্রের ক্ষেত্রে হয় সেটা নটিক্যাল মাইলে হিসাব করা হয়। তো একটি দেশ যেটা হলো টেরিটোরিয়াল সি, সেটা হয় 12 নটিক্যাল মাইল পর্যন্ত। এরকম না যে সে 12 নটিক্যাল মাইলই পাবে। তাহলে এই একটা পয়েন্ট হলো কি মনে রাখতে হবে, সেটা হলো 12 নটিক্যাল মাইল পর্যন্ত সে পেতে পারে। তারপরে আসে হলো ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেটা হয় 200 নটিক্যাল মাইল পর্যন্ত। তাহলে টেরিটোরিয়াল সি পাচ্ছি আমরা 12 নটিক্যাল মাইল, এবং ইইজেড সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হয়। সেখানে হলো কি একটি দেশ তার ইকোনমিক যে কোনো প্রসার বা রিসোর্স যাই বলুন সেগুলা সবকিছু উত্তোলন, এগুলা এই জোনটার মধ্যে, এই 200 নটিক্যাল মাইলটার মধ্যে তার অধিকার রয়েছে। এবং 12 নটিক্যাল মাইল যেটা টেরিটোরিয়াল সি বললাম, সেটা হলো কি একটা দেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব হলো কি এই বাউন্ডারিটা প্রকাশ করে। তার মানে কি এই বাউন্ডারির ভিতরে অন্য একটি দেশ কোনোভাবে হলে কি তাদের কোনো শিপ বা হলো কোনো কিছু সে হলো কি উইদাউট পারমিশন সেখানে করতে পারবে সমুদ্র আইন অনুযায়ী। তারপরে আসে হলো কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল শেলফটা আসলে কি? কন্টিনেন্টাল শেলফটা হলো যে, যদি আমি বলি এই যে ভূখণ্ডটা বাংলাদেশে, যদি আমি চিটাগং বা দক্ষিণের দিকে তো সমুদ্রটা সেখানে দেখি, তাহলে দেখা যাবে যে
যেখানে স্থলভাগ শেষ হয়ে গেছে, তার পরবর্তীতে যে সমুদ্র শুরু হলো সেটা তো একটা বেড বা হলে কি তল রয়েছে নাকি, সহজ ভাষায় যদি বলি সেটার একটা তল রয়েছে। তো এটাই হলো কি, এই যে তলটা যেখানে শ্যালো ওয়াটার মানে অগভীর যে পানিটা তুলনামূলক সমুদ্রের থেকে অন্যান্য অংশ গভীর অংশ থেকে, এই অংশটা হলো কি একবারে আপনার কন্টিনেন্টের সাথে মহাদেশের সাথে, যদি আমি মহাদেশ না বলি বা দেশ বলি তাহলে সেটার সাথে যে পানির নিচে যে তলদেশটা একেবারে সংযুক্ত যে অংশটা সেটা হলো কি কন্টিনেন্টাল শেলফ। তাহলে সমুদ্রে যখন সীমানা চলে আসে তখন এই তিনটা জিনিস চলে আসে, একটা হলো টেরিটোরিয়াল সি, ইইজেড, আর হলো কি কন্টিনেন্টাল শেলফ। তো আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের প্রতিবেশী দেশ যদি বলি তাহলে কি প্রতিবেশী দেশ দুইটি দেশ রয়েছে, একটা হলো ভারত আর একটি হলো কি মায়ানমার। তো দুটি দেশের সাথেই হলো কি আমাদের সমুদ্র সীমা রয়েছে। তো এই সমুদ্র সীমাটা এখন আমরা হলো কি সমুদ্র সীমা একটা সমুদ্র সীমা পেয়েছি, কিন্তু এই সমুদ্র সীমাটার পিছনে অনেক ইতিহাস রয়েছে। এটা হলো কি প্রতিষ্ঠিত এক সময় ছিল না, এটা হলো কি ওই যেটা বললাম যে ইটলসের মাধ্যমে, সেটা আমি পরে আসছি সেটা কিভাবে হলো। তো সমুদ্র সীমাটা আসলে সীমানা যে সব ক্ষেত্রেই হলো কি সীমানা নিয়ে দ্বন্দ্ব থাকে, যে কোনো জিনিস সীমানা নিয়ে দ্বন্দ্ব, কেউ কার সীমানা দিতে চায় না। তো এই সীমানাটা হয় বাংলাদেশের সাথে, যেটা বললাম প্রতিবেশী দেশ তিনটি দেশ, দুটি দেশ ভারত এবং মায়ানমার। যদি আমরা এই তিনটি দেশের কথা বলি, বাংলাদেশ, মায়ানমার এবং ভারত, এই তিনটি দেশের যদি উপকূলটা আমরা যদি দেখি ম্যাপের দিকে, যদি আপনি একটু কষ্ট করে দেখেন তাহলে দেখা যাবে যে মায়ানমারের সাথে প্রথম সীমানা নিয়ে একসাথে বসে, সেটা হলো 1974 সালে। 1974 সালে বাংলাদেশ এবং মায়ানমার তাদের সমুদ্র সীমাটা নির্মাণ করার জন্য, তো ওই সালে 1974 সালে তখন দুই দেশের মধ্যে একটা এগ্রিমেন্ট মিনিটস স্থাপিত হয়। এগ্রিমেন্ট মিনিটসটা হলো কি, যখন দুইটা একটা সালিশের মধ্যে যখন যে সিদ্ধান্তগুলো আসে সেগুলোকে বলা হয় এগ্রিড মিনিটস, যে কয়টা মিনিটস যদি বহুবচন হয় সেটা এগ্রিড মিনিটস। তাহলে বাংলাদেশের সাথে সেটা হলো কি টেরিটোরিয়াল যে সি বাউন্ডারিটা যেটা আমরা বলেছিলাম প্রথম, সেটা নিয়ে হলো কি একটা এগ্রিড মিনিট দুই দেশের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। তো সেই সমঝোতাটা বাংলাদেশ চেয়েছিল এটা হলো কি একটা মানে এগ্রিমেন্ট আকারে, এগ্রিমেন্ট মানে হলো কি এটা লেটার বাইলেটারাল হবে। তো আর হলো মায়ানমার সেটা বাইলেটারাল সেটা মেনে নিতে চায়নি। তো সেটা হলো কি তারা বাংলাদেশ চেয়েছিল যে এটা হলো কি একটা মানে এটা হলো কি ফর্মাল একটা অফিসিয়াল একটা রূপ দেওয়া এই এগ্রিমেন্টটা। তো মায়ানমার তখন এটা করেনি। তো টেরিটোরিয়াল সি যেটা বললাম সেটা হলো কি 12 নটিক্যাল মাইল হবে, সেটা নিয়ে হলে কি এত বছর বিরোধ ছিল না। সমস্যা হলো যখন ওইখান থেকে যখন আমার ইইজেড যেটা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের যে বাউন্ডারিটা করা হবে, সেক্ষেত্রে গিয়ে দেখা যায় যে মায়ানমার চেয়েছিল এই সমুদ্র সীমানা নির্ধারণের কয়েকটা পদ্ধতি রয়েছে। সেটা হলো একটা মায়ানমার যেটা চেয়েছিল সেটা হলো ইকুয়াল ডিস্টেন্স যে মেথডটা, সেটার মাধ্যমে সমুদ্র সীমাটা নির্ধারণ করে। তো আপনারা শুনে মনে হয় বলছেন যে তাহলে ইকুয়াল ডিস্টেন্স মানে কি সমদূরত্ব, তার মানে কি দুইটা দেশ সমদূরত্ব হবে, সমদূরত্বের মাধ্যমে বাউন্ডারি হবে, সেটা তো ভালো জিনিস না। কিন্তু মজার বিষয় হলো যে এইটা হলো বাংলাদেশের জন্য মানে এটা ক্ষতির মতো হতে পারে। কিভাবে
হতে পারে যখন ইকুইডিস্টেন্সের মাধ্যমে সমুদ্র সীমানা নির্ধারণ করা হবে তখন দেখা যায় যে আপনাদের জন্য আমি একটা ম্যাপ তৈরি করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা থেকে কতটুকু দেখা যাচ্ছে, এখানে বাংলাদেশে, ইন্ডিয়া এবং হলে কি এখান থেকে মায়ানমার, এখানে হলো সেন্ট মার্টিন, এখানে শুরু করে গেছে সর্বদক্ষিণে হলে কি সেন্ট মার্টিন। তো 1974 সালে যেটা বললাম যে টেরিটোরিয়াল সিটা, সেটা হলো কি এই মায়ানমারের সাথে নাফ নদীর এখান দিয়ে টেরিটোরিয়াল সি এখান দিয়ে এসে সেন্ট মার্টিনের এখান দিয়ে হলো কি একটা, যেটা হলো কি এগ্রিড মিনিট বললাম, সেটা সমাধান হয়েছে। এরপর থেকে দেখে এখানে দুইটা হলো কি আমি এখানে একটা দিয়েছি এবং হলো কি ব্রোকেন লাইন দিয়ে আরেকটা সীমানা দেখিয়েছি। এটা হলো কি বাংলাদেশের বর্তমান সমুদ্র। আর এই যে ব্রোকেন লাইনটা এখানে মিয়ানমার থেকে আসছে, এখানে নাফ নদী থেকে বাউন্ডারি হয়ে তারপর হলো কি এখানে আসছে, সেটা হলো আমি বলেছিলাম যে ইকুইডিস্টেন্সের মাধ্যমে হলে এই সীমানাটা হচ্ছে, এটা ইন্ডিয়ার সীমানা, ইন্ডিয়া ক্লেম করেছে এইটা, মায়ানমার ক্লেম করেছে এইটা ইকুইডিস্টেন্স অনুযায়ী। আর আমরা এখন যেটা পেয়েছি সেটা হলো ইকুইটি এলিমিনেশন। ইকুইটি মানে কি ন্যায্যতার মাধ্যমে বা ন্যায্যতার ভিত্তিতে। আর মায়ানমার চেয়েছিল কোথায়? সমদূরত্বের ভিত্তিতে। তো বলতে পারেন যে সমদূরত্ব ভালো হয় দুইটা দেশের মধ্যে সমান দূরত্বের মাধ্যমে, কিন্তু বাংলাদেশের যদি আমি ভৌগোলিক যে অবস্থানটা দেখি, বাংলাদেশের ভৌগোলিক একটু ম্যাপটা যদি আপনারা দেখেন, বাংলাদেশ, ইন্ডিয়া আর মায়ানমার, তো বাংলাদেশের যে কোস্ট লাইন বা সমুদ্র তীরবর্তী যে অঞ্চলটা, সেটা মায়ানমারের তুলনায় আনুপাতিক হারে একটু বেশি। তো যে দেশের হলো কি আনুপাতিক হারে সমুদ্রের সাথে হলো কি সংযোগ বেশি, তার ক্ষেত্রে তো অবশ্যই হলো কি একটু বেশি পাওয়ার কথা নাকি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যদি মায়ানমারে ইকুইডিস্টেন্স অনুযায়ী আসে, তাহলে হয় যে বাংলাদেশের সমুদ্র সীমা 130 নটিক্যাল মাইলে এসে এখানে এসে আবদ্ধ হয়ে যায়। আমি প্রথম বলেছিলাম যে ইইজেড কত পর্যন্ত হবে, 200 নটিক্যাল মাইল পর্যন্ত একটি দেশ পাবে। কিন্তু যখন মায়ানমার ইকুইডিস্টেন্সের মাধ্যমে বা সম দূরত্বের মাধ্যমে করছে, তখন কোথায় হচ্ছে, এখানে 130 নটিক্যাল মাইল এসে বাংলাদেশের সমুদ্র সীমা বন্ধ হয়ে যাচ্ছে। এবং ইন্ডিয়ার যে সমুদ্র সীমা তারা ক্লেম করেছে, দাবি করেছে, সেই অনুযায়ী হলে কি এখানে এসে এখানে একটা বয়ের মতো শেপ হয়ে গেছে। এটা হলে কি কনকেভ সৃষ্টি হয়ে গেছে। এটাকে কি বলা হয়? কনকেভিটি বলা হয়। তাহলে কি বাংলাদেশের সীমানাটা, সমুদ্র সীমানাটা হয়ে যাচ্ছে ইকুইডিস্টেন্স অনুযায়ী মায়ানমারের যে প্রস্তাব করা, সেটা কি আছে, কনকেভিটি সৃষ্টি হচ্ছে। তাহলে আপনি যদি ম্যাপটা দেখেন তাহলেই বোঝা যাচ্ছে যে এখানে 30 নটিক্যাল মাইল পর্যন্ত এসে যাচ্ছে, আর বর্তমান যেটা 200 নটিক্যাল মাইল। তাহলে এখন এই ছবি দেখেই বোঝা যাচ্ছে যে যে আমরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে যে কেসটা লড়েছি, সেটা বাংলাদেশে জয় হয়েছে, যার কারণে হলো কি 200 নটিক্যাল মাইল পেয়েছি আমরা। তো জয়ের প্রস্তাবটা আপনারা আগেই বুঝে ফেলেছেন হয়তো বা ম্যাপটা দেখে, কিন্তু প্রসেসটা কিভাবে হলো সেটা আমি এখন বলবো। তো যেটা বলে ইকুইডিস্টেন্স হলে 130 নটিক্যাল মাইলে এসে হলো কি মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমাটা আটকে যায়, কিন্তু একটি দেশ হলো কি 200 নটিক্যাল মাইল পর্যন্ত পেতে যায়। তো এইটা নিয়ে হলো কি বাংলাদেশ প্রথম আনক্লোসে হলো কি এটা দাবি করেছে, তখন একটা ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়, ইটলস। বাংলাদেশ সেটা হলো এই কেসটা শুরু করেছে 2009 সালে। 2009 সালে এই কেসটা শুরু হয় ইটলসের মাধ্যমে, বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তো বাংলাদেশ তাহলে সেখানে কি দেখিয়েছে, কিভাবে হলো কি সেই কেসটা বা এই কেসটা সে জিতেছে আন্তর্জাতিকভাবে। তো এটার ক্ষেত্রে আমি একটা বলে নেই, সেটা হলো আমি এটা বললাম যে এটা একটা হলো কি ইকুইডিস্টেন্সের মাধ্যমে বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি 130 নটিক্যাল মাইলে এসে থেমে যাচ্ছে, যেটা হলো 200 নটিক্যাল মাইল পর্যন্ত পাওয়া যায়। তো 200 নটিক্যাল মাইল পর্যন্ত সে যদি নাই পায়, তাহলে সে হলো কি ইইজেডও পাচ্ছে না, তার ইইজেড এর মধ্যে হলো কি কন্টিনেন্টাল শেলফও কিন্তু সে পাচ্ছে না, আর সমুদ্র তলদেশের যে অংশটা সেটাও কিন্তু পাচ্ছে না। 130 পর্যন্ত এসে আটকে যাচ্ছে। তাহলে
এই দাবিটা তখন বাংলাদেশ বলল যে আমরা ইকুইডিস্টেন্স না করে, বাংলাদেশের যারা লয়ার ছিল বাংলাদেশের পক্ষে, দুই ট্রাইব্যুনাল ক্ষেত্রে আমি বলিনি, ওই ট্রাইব্যুনালের মোট 22 জন বিচারক ছিল। তো 22 জন বিচারক ছিল, তারা হলে কি এটা নিষ্পত্তি করেছে। তো যেটা বাংলাদেশ দাবি করেছে যে আমরা ইকুইডিস্টেন্স না করে আমরা ইকুইটি এলিমিনেশনের মাধ্যমে এই সমুদ্র সীমানাটা নির্ধারণ করি। তাহলে ইকুইটি এলিমিনেশনটা হলো কি ন্যায্যতার ভিত্তিতে, আর মায়ানমার যেটা করেছিল সেটা হলো কি সমদূরত্বের ভিত্তিতে। ন্যায্যতার ভিত্তিতে আমি বলেছি প্রথম যে বাংলাদেশে যদি এই সমুদ্রের যে অঞ্চলটা যদি বলি কোস্ট লাইনটা, সেটা হলো কি মায়ানমারের দিকে বেশি, তাই সেই অনুযায়ী হলো কি আমাদের সমুদ্র সীমার ক্ষেত্রে আমাদের বেশি প্রাপ্যতা মায়ানমারের থেকে বেশি হওয়ার কথা। কিন্তু মায়ানমার তো ওই ইকুইটি ডিস্টেন্সের মাধ্যমে আমাদের আটকে দিচ্ছে, একটা ডেড লক করে দিচ্ছে। হ্যাঁ, সমুদ্র সীমার সম্বন্ধে কি আমাদের একটা কাট অফ সৃষ্টি হয়েছে 130 কিলোমিটার। তো বাংলাদেশ বললো যে না, আমরা ইকুইডিস্টেন্স না, আমরা ইকুইটি এলিমিনেশনের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে হলো কি আমরা এটা করবো। এখন বললেই তো হলো কি কোর্ট আমাদের পক্ষে রায় দিবেন। এখন রায় কিভাবে দিবে? তো বাংলাদেশ একটি উদাহরণ দেখিয়েছে। সেই উদাহরণটা হলো কি জার্মানির সাথে 1969 সালে জার্মানি একটা কেস জিতেছিল, সেটা হলো কি নর্থ সি কন্টিনেন্টাল শেলফ। তো নর্থ সি কন্টিনেন্টাল শেলফের যে কেসটা ছিল সেটা হলো জার্মানি, নেদারল্যান্ড আর ডেনমার্কের সাথে হলো কি সমুদ্র বিরোধ নিয়ে সেই কেসটা জার্মানি জিতেছিল। কিভাবে? সে জার্মানি তখন বলেছিল যে সেও এরকম বাংলাদেশের মতো হলে কি কম পাচ্ছিল সমুদ্র সীমা। তো সে বলল যে এরকম যদি ইকুইডিস্টেন্সের মাধ্যমে করা হয় তাহলে এরকম বাংলাদেশে এরকম হলে কি একটা সমুদ্র হলে কি কনকেভিটি সৃষ্টি হয়, বা এরকম হলে কি ব আকারের হলে কি শেপ হয়েছে সেটা বন্ধ হয়ে যায় সমুদ্র সীমাটা। তো সে জার্মানি তখন ওই 1969 সালে, মূলত 67 সালে শুরু হয়, সেটা হলো ফলাফল আসে জার্মানি জিতে যায় বা সিদ্ধান্তটা আসে 1969 সালে। তো 67 সালে হলে কি যখন কেসটা যখন প্রথম লড়া হয় তখন জার্মানি সে তো নিজেরটা বললে তো হবে না, সে কোর্ট তো বলবে এটা কি সমস্যা নিয়ে আসছেন আপনারা, মানে এরকম কোন সমস্যা সচরাচর দেখা যায়। তখন জার্মানি কি করেছিল, এরকম কোন কোন দেশগুলাতে হলে কি কনকেভিটি সৃষ্টি হয়, যখন আমি বলতেছি কি 1969 সাল, তার মানে তখন বাংলাদেশ কিন্তু এটাতে আসেই নাই এখনো পর্যন্ত, তার সমুদ্র সীমা নেই। প্রথম আসছে 74 সালে, তাও মায়ানমারের সাথে টেরিটোরিয়াল সি। তো জার্মানি বলতেছে তার দল ভারী করার জন্য যে এরকম হলে কি পৃথিবীর অনেক জায়গাতে হয় কি কনকেভিটি সৃষ্টি হতে পারে, তার জিওগ্রাফিক্যাল অবস্থানের কারণ সমুদ্র সীমার সাথে। তো সেই জার্মানি তখন বাংলাদেশের উদাহরণটা দিয়েছিল। বাংলাদেশের উদাহরণটা এই যে এখানে দেখাচ্ছে যে ব্রোকেন যে লাইনটা, হ্যাঁ, সেই ব্রোকেন লাইনটা যে মায়ানমারের যে দাবি অনুযায়ী যে ইকুইডিস্টেন্স, সেটা অনুযায়ী কি এরকম কনকেভিটি সৃষ্টি হচ্ছে, তখন মায়ানমারের এই বাংলাদেশের এই সমুদ্র সীমাটা সেই জার্মানি এই ম্যাপটা এঁকে দেখিয়েছে যে কনকেভিটি কতটা কিভাবে সৃষ্টি হচ্ছে বাংলাদেশের সীমানা। তো এরকম সমস্যার কথা তখন হলো কি জার্মানি এই কেসটাতে জিতেছিল। তো বাংলাদেশও কি করলো, জার্মানি হলো প্রথম তার দর ভারী করার জন্য বাংলাদেশের উদাহরণ দিল। এখন বাংলাদেশের পালা হলে কি বুঝতেই পারছেন, তাহলে কি এই কেসের একটা উদাহরণ দিল যে নর্থ সি যে কন্টিনেন্টাল শেলফ জার্মানি, সেটা হলো কি এরকম, তারাও এরকম ভাবে কনকেভিটি ইকুইডিস্টেন্সের মাধ্যমে তাদের সমস্যা হচ্ছিল, যার কারণে কি তারা ইকুইটি এলিমিনেশনের মাধ্যমে হলে কি সমুদ্র সীমানা নির্ধারণ করেছিল। তারা হলে কি বাংলাদেশ তাহলে জার্মানির উদাহরণটা দিল 1970 সালের কেসটার কথা। তখন হলে কি যে বিচারক ছিল এখানকার, মানে যে বিচারক ট্রাইব্যুনালটা ছিল, তখন হলে কি এটা তারা সিদ্ধান্ত নিলে শেষ পর্যন্ত যে বাংলাদেশের হলো কি সীমানাটা, সমুদ্র সীমানাটা এবং মায়ানমারের সাথে সেটা হবে ইকুইটি এলিমিনেশনের মাধ্যমে, নট ইকুইডিস্টেন্সের মাধ্যমে। তাহলে ইকুইটি এলিমিনেশনের মাধ্যমে হলে কি তাহলে বাংলাদেশ সমুদ্র সীমানাটা পাচ্ছে 200 নটিক্যাল, যেটা হলো একটি দেশ প্রাপ্ত, হ্যাঁ, 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল পর্যন্ত এই যে লাইনটা পাচ্ছে। আর আগের যেটা ইকুইডিস্টেন্সের মাধ্যমে মায়ানমারের সাথে 130 নটিক্যাল মাইলে এসে বন্ধ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা হলে কি একটা বড়, আমরা বলতে পারি যে সমুদ্র বিজয় হিসেবে ধরা হয়। তো এই রায়টা হলো কি, আমি বললাম যে 2009 সালে শুরু হয়েছিল বাংলাদেশ এবং মায়ানমারের সাথে। তো যেটা বললাম প্রথম বলেছেন যে আনফোর্সেড বা যখন সমুদ্র
সীমা নিয়ে ইতলসে আসলো, তখন হলো কি তাদের দুইটা দেশের মধ্যেই হলো কি এগ্রিমেন্ট নেওয়া হলো যে যেটাই সিদ্ধান্ত আসবে সেটা হলো কি দুইটা দেশকে মেনে নিতে হবে। এই ট্রাইব্যুনাল থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা দেশকে মেনে নিতে হবে, যেটাই আসবে। তাহলে কি হলো, বাংলাদেশ 200 নটিক্যাল মাইল পর্যন্ত পেল। এখন আরেকটা যেটা হলো টেরিটোরিয়াল সি, যেটা আমি প্রথম বলেছিলাম যে এগ্রিড মিনিট যেটা মায়ানমারের সাথে বাংলাদেশের হয়েছিল 12 নটিক্যাল মাইল। তো এই যে 2009 সালে যে শুরু হলো আরেকবার যে ইটলসে যে কেসটা শুরু হলো, তখন মায়ানমার বললো যে 12 নটিক্যাল মাইল দিতে না, বিচারকদের বললো 12 নটিক্যাল মাইল দিতে না, তার বদলে 6 নটিক্যাল মাইল। বাংলাদেশ বললো যে না, আমরা 12 নটিক্যাল মাইল পর্যন্ত পাবো, দিতে হবে। তখন হলে কি দেখালো যে ওই এরকম ভাবে বাংলাদেশ প্রমাণ করতে চেয়েছিল যে এটা আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল। কিন্তু যখন এটা হয়েছিল আসলে কোনো সরকারি যাদের অথরিটি আছে, কোনো এগ্রিমেন্ট দুইটা দেশের মধ্যে এগ্রিমেন্ট যে সরকারিভাবে যদি কোনো দেশের মধ্যে কোনো ট্রিটি হয়, ট্রিটি আকারে যেটা হয় সেটা হলে কারা কারা করতে পারবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আর যদি কারোকে এরকম ক্ষমতা দেওয়া হয় যে সে হলে কি কোনো ট্রিটিতে সে স্বাক্ষর করতে পারে, তাহলে এই 4 জনের মধ্যে হলে কি কেউ ওই 1974 সালে ওইটার মধ্যে এগ্রিড মিনিটের মধ্যে এই 4 জনের কেউ ছিল, যার কারণে হলে কি কোর্ট এটা আমাদের যে দাবিটা সেটা হলে কি বাতিল করে দেয়। কিন্তু বাতিল করে দিল, এটা আমাদের মাইনাস পয়েন্ট হলো, কিন্তু এই পয়েন্টটা যেইটার কারণে সেটা হলো কি 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সিটা পাওয়া। তো এটা হলো কি আমরা প্রমাণ করতে পারিনি যে এটা একটা ট্রিটি ছিল। কিন্তু বিচারক যে প্যানেলটা ছিল সেটা হলো কি বিচারক প্যানেলের মধ্যে 22 জন বলেছিলাম, 22 জনের মধ্যে 21 জন রায় দিল যে বাংলাদেশ হলো কি টেরিটোরিয়াল সি পাবে 12 নটিক্যাল মাইল। একটা পক্ষ গিয়েছে মায়ানমার। তো যেটা হলো কি আমাদের আফসোস হওয়ার কথা সেটা হলো কি হচ্ছে না, কারণ আমরা 12 নটিক্যাল মাইলই পাচ্ছি টেরিটোরিয়াল সি। তো আমরা বাংলাদেশ 12 নটিক্যাল মাইল টেরিটোরিয়াল সি পাচ্ছে, তার সাথে সাথে 200 নটিক্যাল মাইল ইইজেড পাচ্ছে। আর কন্টিনেন্টাল শেলফটাও হলো কি আমাদের ক্ষেত্রে কিন্তু ব্লেসিং হিসাবে, আশীর্বাদ হিসাবে যদি বলি বাংলাদেশে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশ হলো কি নদীমাতৃক দেশ আমরা জানি। তো বাংলাদেশের 3টা নদী, বড় যদি মাপের নদী বলি তাহলে কি মেঘনা, ব্রহ্মপুত্র আর পদ্মা, এই 3টা নদী প্রতি বছর অনেক সেডিমেন্ট হলে কি বঙ্গোপসাগরে এটা হলে কি ডিপোজিট করে, এটা এখানে এসে সমুদ্রের তলদেশে হলে কি এই সেডিমেন্ট বা যেটা হলে কি আমরা বালু দেখি বা এই যে আমাদের সমতল ভূমিটা হয়েছে বাংলাদেশের এই সেডিমেন্টের মাধ্যমে। তাহলে কি এটা জমা হতে 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 কি বাংলাদেশের কন্টিনেন্টাল শেলফটা হলে কি বর্ধিত অনেক, এবং থিকনেসটা হলে কি পুরুত্ব অনেক বেশি। অন্যান্য কন্টিনেন্ট থেকে শেলফ থেকে বাংলাদেশের কন্টিনেন্টাল শেলফটা কিন্তু নদী হওয়ার কারণে এবং অনেক সেডিমেন্ট আসার কারণে এটার কন্টিনেন্ট শেলফটা অনেক বেশি। তাহলে বাংলাদেশ কিন্তু দাবি করে যে যার কন্টিনেন্ট শেলফ বেশি হবে সে কিন্তু ওই 200 নটিক্যাল মাইলের পরেও যদি কন্টিনেন্ট শেলফ থাকে তাহলে কিন্তু 200 নটিক্যাল মাইল পরেও কিন্তু তার পাওয়ার কথা। বাংলাদেশ কিন্তু ওইটাও পেয়েছে, তার মানে কি কন্টিনেন্ট শেলফও কিন্তু হলো কি ওই বিচারের মাধ্যমে 300 যেটা হলো কি 350 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশ কিন্তু কন্টিনেন্টাল শেলফ পেয়েছে। কারণ বাংলাদেশে হলো কি 200 নটিক্যাল মাইলের পরও হলে কি কন্টিনেন্টাল শেলফ পুরুত্বটা বেশি হওয়ার কারণে এবং বর্ধিত হওয়ার কারণে এই অংশটাও কিন্তু বাংলাদেশ পেয়েছে। তো এইটাই হলো কি বাংলাদেশের সমুদ্র বিজয় হিসাবে ধরা হয়, কারণ এরকম একটা আন্তর্জাতিক ভাবে যদি একটা দেশ আমাদের সমুদ্র সীমাটা কিন্তু নির্ধারণ পেয়েছে এবং এটা হলো কি প্রতিষ্ঠিত। 1974 সালে যেটা হলো বললাম যে মায়ানমার কিন্তু এখানে এসে এটা অস্বীকার করলো যে এটা হলো কি কোনো ট্রিটি ছিল, কোর্ট সেটা প্রমাণও করলো যে আসলে এটা কোনো ট্রিটি ছিল না, কারণ যারা ট্রিটি করার ক্ষমতা রাখে তারা কেউ কিন্তু এখানে ছিল 1974 সালের এগ্রিড মিনিটসটা। তো এটার মাধ্যমে হলে কি বাংলাদেশের টেরিটোরিয়াল সি নির্ধারিত হলো, ইইজেড নির্ধারিত হলো এবং হলো কি যে কন্টিনেন্টাল শেলফটা নির্ধারিত হলো। এখন কন্টিনেন্টাল শেলফটা কি আমি ইইজেড বলতে চাই সমুদ্র, কন্টিনেন্টাল তলদেশে এটা কি তলদেশ কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ তলদেশের মধ্যে হলে কি সকল প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো হলো কি এই কন্টিনেন্টাল শেলফের মধ্যে কিন্তু থাকে, সেটা হলো কি বাংলাদেশ পাচ্ছে। তো এইটা হলো কি সমুদ্র বিজয় হিসাবে ধরা হয় যে মায়ানমারের সাথে এবং
বলা হয়। তো এই হলো বাংলাদেশের সমুদ্র সীমা না এইভাবে বলি যে আমাদের সমুদ্র সীমাটা কিভাবে আসবে আসলে এবং আমাদের সমুদ্র বিজয় কেন বলা হচ্ছে।